বর্ণ, এটার নাম হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল। অলরেডি আমরা স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোলে কিছু টুলস ব্যবহার করেছি, বলতে পারবে নাম? স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোলের টুল। স্যার কন্ট্রোল চার্ট, এক্স্যাক্টলি, কন্ট্রোল চার্ট। অ্যাট্রিবিউট, হ্যাঁ, অ্যাট্রিবিউট বা ভেরিয়েবল দুটোই কিন্তু ভেরিয়েবল স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি দুটো। কন্ট্রোল। হ্যাঁ, সিমিলার আরো একটা টুল, আরো একটা ব্যবহার করেছি। স্যার প্যারেটো অ্যানালাইসিস। না, প্যারেটোটা আসলে স্ট্যাটিস্টিক্যাল ভাবে বলা যায় না, বাট লার্জ ডাটা স্কেল দিয়ে আমরা কাজ করেছি এক্সেপ্ট স্যাম্পলিং প্ল্যান, ওটাও কিন্তু একটা স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল টুল। কারণ ওই কন্ট্রোল ওসি কার্ভ থেকে আমি বুঝতে পারছি যে আমাদের সিনারিওটা কি হচ্ছে, যে কত পার্সেন্ট রিজেকশনের জন্য কত পার্সেন্ট, মানে এটা কোনো ভালো ডিসিশন মেকিং একটা টুলস, যে আমার প্রসেসের মধ্যে 2% আমরা রিজেকশন পাচ্ছি, সো ইন দ্যাট কেস আমাদের অ্যাকসেপ্টেন্সের লেভেল কত, এটা কিন্তু খুব সহজে ওসি কার্ভ দিয়ে বোঝা যায়। তো আমরা স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল একটু সহজ করে বলে দিই জিনিসটা আসলে কি। এটা আসলে খুবই প্রয়োজনীয় একটা জিনিস, কিভাবে কাজ করে সেটা নিয়ে কথা বলছি। যে একটা ম্যানুফ্যাকচারিং বা একটা প্রোডাকশন যদি আমরা শুরু করতে যাই, ডেফিনেটলি প্রোডাকশনের আগে আমাদের কিছু সিদ্ধান্ত নিতে হয়। যেমন কি কি প্রোডাক্টটা বানাতে যাচ্ছি, সেটার ক্যারেক্টারিস্টিক্স গুলো কেমন হবে, সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো যদি এনশিওর হয় তবেই কোয়ালিটি মিট হবে কিনা, স্পেসিফিকেশন গুলা প্রোডাকশন টিম বা যারা দিয়েছে এক্সিস্টিং প্রোডাকশন প্রসেসে আছে সেটা প্রপারলি মেনটেন করা হচ্ছে কিনা, তারপর হচ্ছে প্রসেস প্যারামিটার যেগুলো আছে সেগুলো সঠিকভাবে মাথায় রাখা হচ্ছে কিনা। যেমন জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলছি, হ্যাঁ, আমাদের মনে করো বিএফটি তে আই ডিপার্টমেন্টে কোনো একটা ছাত্র ভর্তি হতে চায়, এটা ওয়ান কাইন্ড অফ, আমরা যদি বলি একটা প্রসেস, ভর্তি হওয়ার প্রসেস। সেক্ষেত্রে কিছু প্যারামিটার আমাকে অ্যাড্রেস করতে হয়। যেমন ছাত্রকে প্রথমে জিজ্ঞেস করা হয় তুমি কি সায়েন্স ব্যাকগ্রাউন্ড কিনা, বুঝতে পারছি, এটা ওয়ান কাইন্ড অফ প্যারামিটার। এই প্যারামিটার না থাকলে কিন্তু ছেলেটা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে পারবে না। নট অনলি ইঞ্জিনিয়ারিং বাট অলসো এএমটি বা আদার্স যে ডিপার্টমেন্ট গুলো আছে ওগুলোতে ঢুকতে পারবে না, ঠিক কিনা? এখানে হয়তো অনেক সময় এটাও খেয়াল করা হয় না যে এইচএসসি লেভেলে অনেকের ম্যাথমেটিক্স থাকে না। এখানে আমি জানি না এটাকে আসলে খেয়াল করা হয় কিনা। আমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে ম্যাথমেটিক্সটাও খেয়াল করা হতো, যে ম্যাথমেটিক্স নাই তাহলে তো পারবে না, ওর বায়োলজি যেতে হবে, এরকম একটা ব্যাপার ছিল। এখানে আছে কিনা যায় না, কিন্তু এই সবগুলো প্যারামিটারকে অ্যাড্রেস করা প্রয়োজন হতে পারে পরিস্থিতি অনুযায়ী। তো এটাকে আমরা বলছি যে এরকম। এবং পাশাপাশি হচ্ছে অ্যাভারেজ স্পেসিফিকেশন, যেটা আমরা একসেপ্ট করতে পারি, এবং টলারেন্স লেভেল। টলারেন্স লেভেল টার্মটা কোথায় মনে আছে, কদিন আগে পড়লাম? টলারেন্স লেভেল, লট টলারেন্স, পার্সেন্টেজ ডিফেক্টিভ, অ্যাকসেপ্টেড স্যাম্পলিং এর মধ্যে পড়িয়েছিলাম। তো এই প্যারামিটার গুলো আমাদের প্রথমেই সলভ করে রাখতে হয়, সিদ্ধান্ত নিয়ে রাখতে হয় যে এই জিনিসগুলো হলে আমরা করবো। এইগুলাকে আসলে আমরা স্টেট ওয়াতে সরাসরি যদি বলি, এটাকে আমরা বলি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। এখন এই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসটা আমরা যে টুলস গুলো ব্যবহার করি, আমরা দুটো কনসিডারেশন রাখি। একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল, যেখানে কোয়ালিটিকে নিয়ে চিন্তা করি, যেমন সেটা হচ্ছে অ্যাকসেপ্টেড স্যাম্পলিং প্ল্যান। অনেক সময় প্রসেসকে নিয়েও চিন্তা করি, স্ট্যাটিস্টিক্যাল প্রসেস কন্ট্রোল। কিন্তু দুটোর টার্গেট কিন্তু একই, কি সেটা? কোয়ালিটিটা ঠিক হচ্ছে কিনা সেটাকে মেজার করা, বা কোয়ালিটি কন্ট্রোলটা ঠিক হচ্ছে কিনা সেটাকে মেজার করা। এখন এই টার্গেটের উপর বেস করে দেখো এই পয়েন্টটা পড়ো তোমরা, তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে যে দুটোর ফিলোসফি একটু ডিফারেন্ট বা স্কোপ ডিফারেন্ট, বাট আমরা কিন্তু একটাই টার্গেট থাকে, সেটা কি? যে আমাদের স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল বা এই জিনিসটা কনসিডারেশনে আসছে কিনা। তো এই সবগুলো কনসিডারেশন রেখে আমরা কিন্তু এখন একটা জাস্ট অবজেক্টিভস গুলো নিয়ে কথা বলি, যে স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোলের কাজটা কি, যেটা জেনারেলি চিন্তা করে, যেভাবে জেনারেলি আমরা যেভাবে এটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করি, সেইটা হিসাবটা চিন্তা করলে আমরা বলতে পারি যে এখানে স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল আমরা দেখি ভ্যারাইটি অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স, মানে ক্যারেক্টারিস্টিক্স গুলোর মধ্যে একটু ভ্যারাইটি আসবে এবং পারফরমেন্সের কনসিস্টেন্সি আসবে। যেমন ভ্যারাইটি যার কথা বলছিলাম, যেমন কন্ট্রোল চার্ট যখন করেছে, একটা প্রোডাকশনে একই ভাবে বারবার প্রোডাক্ট আসতেছে, এক ম্যানুয়াল হ্যান্ডে কাজটা হচ্ছে, সার্টেন টাইম পর পর কিন্তু কি হবে, প্রোডাক্টটার কোয়ান্টিটি একটু বাড়বে বা কমবে। মানে যে প্যারামিটারটা ধরো আমি ধরছি যে 22, কখনো 22.1 হতে পারে, কখনো 21.9 হতে পারে, এরকম কিন্তু ভেরিয়েশন আসতে পারে। এটাকে আমরা বলছি কিন্তু ভেরিয়েবিলিটিটা হতেই পারে। এবং অ্যাভারেজ কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স, যে ওভারঅল সম্পূর্ণ কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স গুলা ঠিক মতো আছে কিনা, তো এগুলো আমরা দেখি। আর স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল আরো কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হয়, যেমন স্পেসিফিকেশন স্পেসিফাইড বাই দা ম্যানুফ্যাকচারার, প্রোডাকশন কন্ট্রোল, যে প্রোডাকশনটা ঠিক মতো আমি কন্ট্রোল করতে পারছি কিনা, এবং লেভেল অফ ইন্সপেকশন, ইন্সপেকশনটা কোন পর্যন্ত করব, এবং ইন্সপেকশন করার পরে আদার কত পর্যন্ত আমরা প্রসেসটাকে একসেপ্ট করব, রিজেক্ট করব। তো এই স্ট্যাটিস্টিক্সে অ্যানালাইসিসটা আসলে কেন দরকার? কারণ আচ্ছা,
একটা জিনিস একটু বলি, মনে আছে কি তোমাদের যে আমরা যখন স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল নিয়ে কথা বলেছিলাম আগে একবার, যখন প্রথম দিকে চ্যাপ্টার গুলা পড়াই, আমাদের কোয়ালিটির 4টা ফেজ বা 4টা এজ নিয়ে আমরা কথা বলেছি, 4টা ইভালুয়েশন বা 4টা বলা যায় 4টা পিরিয়ড। তো স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল বা স্ট্যাটিস্টিক্যাল প্রসেস কন্ট্রোল এই পিরিয়ড গুলোর মধ্যে কোনতম কত নম্বর পিরিয়ড বলতে পারবে? আইডিয়া আছে? 4টা ফেজ পড়িয়েছিলাম এরকম। প্রথমে হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল, প্রসেসটা এরকম থাকে যে যদি ভালো হয় প্রোডাকশন হয়ে গেল, ভালো হলে নিয়ে নিবে, খারাপ হলে বাদ দিয়ে দিবে, ফেলে দিলাম, রিজেক্ট হয়ে গেল, লস হলো কার? মালিকের। এখন এরপরে আসলে ইন্ডাস্ট্রিয়াল ইভালুয়েশন হলো, এবং ইন্ডাস্ট্রিয়াল ইভালুয়েশনের পরে আর পসিবল হলো না যে এইভাবে এইগুলাকে ম্যানিপুলেট করে এগুলাকে ডিজাইন করাটা পসিবল হলো না। তখন লার্জ স্কেলে আমরা অ্যানালাইসিস করতে যাচ্ছিলাম, এটা সেকেন্ড ইভালুয়েশন বা সেকেন্ড এইজেস বলতে পারি। সেই জায়গাটাতে দেখা গেল যে আমাদের লার্জ স্কেলে এত ডাটা তো পসিবল না, র্যান্ডমলি আমি কিছু ডাটা স্যাম্পল নিয়ে স্ট্যাটিস্টিক্যাল প্রসেস কন্ট্রোল বা এগুলাতে ম্যানিপুলেট করলাম, সেটাকে আমরা বলি সেকেন্ড স্টেজ। থার্ড স্টেজকে আমরা বলি কোয়ালিটি অ্যাসুরেন্স, আর ফোর্থ স্টেজকে আমরা বলি, বলতে পারবা ফোর্থ স্টেজের নাম কি? মনে পড়ছে? টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। টিকিউএম, রাইট। এই 4টা স্টেজকে আমরা বলতে পারি এইভাবে। তো এখানে আমরা সেকেন্ড স্টেজ নিয়ে কথা বলছি যদিও, কিন্তু এই স্ট্যাটিস্টিক্যাল টুলগুলো আগে এইভাবে কনসিডারেশনে রাখা হতো। বাট কারেন্ট স্টেজে যেমন টিকিউএম এর মধ্যে স্ট্যাটিস্টিক্যাল যে টুলস গুলো আছে তার মধ্যে একটা বড় টুলস কিন্তু কন্ট্রোল চার্ট টিকিউএম এর, তাই না? তো এই জন্য স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসটা কিন্তু খুব দরকার। প্যারেটোকেও পার্শিয়ালি বলা যায়, প্যারেটোকেও পার্শিয়ালি বলা যায়, কারণ ওই ডাটাকে ম্যানিপুলেট করেই কিন্তু আমি সিদ্ধান্ত নিতে পারছি কোন জায়গায় আমি কাজ করব। তো এই প্রবলেম সলভিং এর ক্ষেত্রেও কিন্তু এটা খুব ভালো কাজ করে। এই জন্য বর্তমানের বাজারে বা বর্তমানের পরিস্থিতি অনুযায়ী আমরা বলতে পারি যে স্ট্যাটিস্টিক্যাল টুলস যেগুলা সেগুলো আসলে টিকিউএম এর পার্টও বটে, এবং কন্ট্রোল চার্ট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট তার মধ্যে একটা। এবং এইটার কন্ট্রোল চার্ট দিয়ে কিন্তু আমরা আসলে স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল বা প্রসেস কন্ট্রোলের ডাটাগুলোকে ম্যানিপুলেট করে সিদ্ধান্ত নিতে পারি যে আইদার এটা 6 সিগমা 3 সিগমার মধ্যে আছে অথবা নাই। তো এর বাইরেও আরো কিছু টুলস আছে, এই যে কন্ট্রোল চার্টের নাম অলরেডি বলে দিলাম। এই দেখো এখানে এটা সম্পর্কে তো অলরেডি জানো যে ইনি কে বানিয়েছেন, তারপরে কে এটাকে পপুলারাইজ করছে, কে এটাকে কোন ইন্ডাস্ট্রিতে তৈরি হয়েছে, মানে কোন ল্যাবে তৈরি হয়েছে, এগুলো তো তোমরা ফার্স্ট চ্যাপ্টারের দিকে পড়ে এসছো, ওগুলা ইয়ের ভিতরে আছে, বইয়ের ভিতরে আছে। এবং কন্ট্রোল চার্টে কি থাকে মনে আছে? একটা আপার কন্ট্রোল লিমিট থাকে, একটা লোয়ার কন্ট্রোল লিমিট থাকে, যেটা আপার টলারেন্স বা লোয়ার টলারেন্স নামে আমরা বলে থাকি। এবং এইটার মাঝামাঝি সেন্টার লাইন থাকে, এবং বিভিন্ন টাইপের ডাটাগুলোকে আমরা যখন ম্যানিপুলেট করি, করার পরে বুঝতে পারি এটা ইন কন্ট্রোল অথবা আউট অফ কন্ট্রোল। এবং আপার কন্ট্রোল লিমিট লোয়ার কন্ট্রোল লিমিটের মধ্যে একটা ইয়ে থাকে, মানে কোরিলেশন থাকে, সেটাকে আমরা বলতে পারি যে এরকম যে আপার কন্ট্রোল লিমিট লোয়ার কন্ট্রোল লিমিটের যে কোরিলেশন থাকে সেটাকে আমরা এইভাবে বলতে পারি যে এইটা হচ্ছে গিয়ে কি বলা যেতে পারে যে এটা হচ্ছে 3 সিগমা করে ধরা হয় জেনারেলি। তোমরা অনেক টাইপের কন্ট্রোল চার্ট পড়েছো অলরেডি। সো এরপরে আসি প্রসেস ক্যাপাবিলিটি। আমাদের নেক্সট চ্যাপ্টারটা আসলে এটাই, প্রসেস ক্যাপাবিলিটি নিয়ে আমরা কথা বলবো নেক্সট চ্যাপ্টারে। ঠিক আছে? যে কাস্টমারের আমাদের যে একটা ক্যাপাবিলিটি, যেটা প্রসেসটা স্পেসিফিকেশন বা টার্গেট স্পেসিফিকেশন থেকে কতটুকু রিচ করছে সেইটা। আচ্ছা, এটা আমরা নেক্সট ক্লাসে কথা বলবো, আজকে এটা নিয়ে অত কথা বলবো না। আচ্ছা, তারপর থার্ডটা দেখো হাইপোথিসিস টেস্টিং। জিনিসটাকে চেনা চেনা লাগতেছে, হাইপোথিসিস টেস্টিং কোথায় যেন জি স্যার। করেছি? এটা আমরা করেছি স্ট্যাটিস্টিক্স এর মধ্যে। আমরা র্যান্ডমলি বিভিন্ন ডিস্ট্রিবিউশন অনুযায়ী হাইপোথিসিস টেস্টিং করে দেখতে পারি। যদিও আমি তোমাদেরকে সবগুলো দেখাতে পারিনি, তবে ওই ক্লাস রেকর্ডিং এ দেখলে দেখবা যে কোনটার জন্য কখন কোন হাইপোথিসিস, তো বুঝতেই পারছি দুটো হাইপোথিসিস না হয়, আইদার নাল হাইপোথিসিস অথবা হাইপোথিসিস। যেটা তো নাল হাইপোথিসিস মানে ইনিশিয়াল যে হাইপোথিসিস, কোনো একটা সিদ্ধান্ত নিয়ে নি আইদার এটা সমান অথবা এটা সমান না, তাহলে এটা কি টু টেল হয়ে গেল। অথবা আমি বলছি এটা সমান অথবা এটা থেকে বড়, এটা ওয়ান টেল হয়ে গেল। এটা আমাদের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে। যেমন কাস্টমার বলে দিয়েছে, কি বলে দিয়েছে? আপনাকে মিনিমাম 22 করতে হবে, মিনিমাম 22 করতে হবে, ওর নিচে নামা যাবে না। কিন্তু উঠলে আপনি 22.5 পর্যন্ত উঠতে পারেন। ইন দ্যাট কেস দেখো 22.5 মিনিমাম কত বলেছে? 22। তার মানে আমাদের এখানে কিন্তু ওয়ান টেল হাইপোথিসিস হয়ে গেল। আইদার ইট উইল বি হাইপোথিসিস, ইট উইল বি মিন ইকুয়াল টু মিন অথবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 22 যেটাই বলুক মিনই হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এত হবে না। তো মিন ইকুয়াল টু 22, ঠিক আছে? আর মিন ওয়ান বা অন্য হাইপোথিসিস যেটা, সেটাকে আমরা বলতে পারি যে 20
আপ টু গ্রেটার দেন অর ইকুয়াল টু লেস দেন অর ইকুয়াল টু এরকম, মিন লেস দেন অর ইকুয়াল টু এরকম বলতে পারি আমরা যে 22.5। এই যে হাইপোথিসিস টেস্টিংটা এটা কিন্তু আমরা করে এসেছি। এখন ডাটা অনুযায়ী আমরা বিভিন্ন টাইপের ডিস্ট্রিবিউশনকে ম্যানিপুলেট করতে পারি এই হাইপোথিসিস দিয়ে। যেমন নরমাল হতে পারে, বাইনোমিয়াল হতে পারে। বাইনোমিয়াল নরমাল বাইনোমিয়াল হবে না, বাইনোমিয়াল কোন ডিসক্রিট তো বাইনোমিয়াল হবে না, ডিস্ট্রিবিউশন লাগবে। তো নরমাল হতে পারে, এফ হতে পারে, টি হতে পারে, এগুলা। তো এগুলো নিয়ে খুব বেশি চিন্তার কিছু নাই, এগুলোর দরকার নাই। আমরা এরপরে যে টপিকটা নিয়ে কথা বলছি অ্যাকসেপ্টেন্স স্যাম্পলিং, দেখো এটাও কিন্তু অলরেডি আমরা পড়ে ফেলেছি। অ্যাকসেপ্টেন্স স্যাম্পলিং এর মেইন কাজটা কি? আমরা স্যাম্পল করে দেখি পপুলেশন ডাটা থেকে যে আইদার এটা যে লেভেলে আছে সেই লেভেল থেকে আমরা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি যে আমাদের অ্যাকুরেট লেভেল থেকে কত দূরে আছে, বা যদি রিজেক্ট হয়ে যায় সেটা কিভাবে রিজেক্ট হবে বা অ্যাকসেপ্ট হবে। ঠিক আছে, তো এটা ওভারঅল আমাদের কিন্তু যেটা আমি বলতে চাচ্ছিলাম, আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল প্রসেস কন্ট্রোল বা স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল। সেই চ্যাপ্টারটা কিন্তু আমাদের শেষ এই অংশটা। আমরা এবার প্রসেস নিয়ে কিছু কথা বলবো। এই প্রসেসের জিনিসগুলো তোমরা অলরেডি পড়েছো, আমরা জাস্ট একটু ধারণা দিব প্রসেস জিনিসটাকে। প্রসেস তো বুঝতেই পারছো, কিছু কালেকশন অফ ইন্টারেক্টিভ কম্পোনেন্ট। ইন্টারেক্টিভ কম্পোনেন্ট মানে কি? সেটা কি করে আসলে? কোনো একটা কমন এম কে কাজে লাগাই এবং ইনপুটকে আউটপুটে কনভার্ট করার চেষ্টা করে। মানে মনে আছে আমরা যখন ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশন পড়েছিলাম, ইন্ট্রোডাকশন টু ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ, ওখানে একটা প্রসেস ছিল। প্রসেসটার নাম কি ছিল? প্রোডাকশন প্রসেস, ম্যানুফ্যাকচারিং প্রসেস। তো ওখানে কিছু কম্পোনেন্ট লাগতো, সেই কম্পোনেন্ট গুলা সবগুলো অ্যাকুমুলেট হয়ে কি হতো? ফাইনালি একটা স্পেসিফিক প্রোডাক্ট পেতাম। ম্যানুফ্যাকচারিং প্রসেসে যদি আমি ওয়েল্ডিং করি, তাই না, তাহলে দুটো মেটাল জয়েন্ট লেগে যাবে, বিভিন্ন টাইপের জয়েন্ট হতে পারে। কিন্তু ওয়েল্ডিং করলে কি দুটো মেটালকে কাট করা যাবে, কেটে ফেলা যাবে? না স্যার। এটার জন্য ডাই পাঞ্চ লাগতে পারে। সেটার জন্য কি লাগতে পারে? ডাই পাঞ্চ। ডাই পাঞ্চ দিয়ে আমরা পাঞ্চ করে কেটে ফেলতে পারি না? করতে পারি। আমরা যদি এমবোসিং করতে চাই বা কয়েনিং করতে চাই, এই টার্মগুলো তো চিনো, এমবোসিং বা কয়েনিং। জি স্যার। তো এমবোসিং বা কয়েনিং করতে গেলে তাহলে ওই প্রসেসের মাধ্যমে আমি শুধু এমবোসিংই পাবো। এমবোস মানে হচ্ছে কি, কিভাবে বোঝানো যায়? এমবোসিং কি বুঝো? এমবোসিং প্রসেসটা হচ্ছে অনেক সময় কাগজের উপরে বা যে কোনো মেটালের উপরে আমি আমার কোনো একটা ডিজাইনকে চাপ দিয়ে রাখবো, এটা একটু উঁচু হয়ে থাকবে। সবচেয়ে ভালো এটা পাওয়া যায় দলিলের ভিতরে। বাংলাদেশে যদি দেখি দলিলের ভিতরে নোটারি যে সিলটা দেয়, ওই সিলের গায়ের মধ্যে ওই লেখাগুলো একটু উঁচু হয়ে থাকে, হাতে রিচ করলে সহজে বোঝে। এটাকে আমরা এমবোসিং বলি। মেটালের ভিতরেও এটা হতে পারে, বিয়ের কার্ডের মধ্যে থাকে এমবোসিং, যে অনেক সময় কার্ড লেখাগুলো একটু উঁচু উঁচু করে শেপ করে, ওইটাকে এমবোসিং আমরা বলছি। তো এই প্রসেসে তাহলে কিছু আমরা আউটপুট পাই। সেই যে আউটপুট গুলো আমরা পাই সেগুলো কিছু বেসিক এলিমেন্টের ইনপুট থেকে তৈরি হয়। ইনপুট গুলা কি? চলো ইনপুট গুলা নিয়ে আবার কথা বলি। অলরেডি তোমরা বুঝতেই পারছো ইনপুট গুলা কি হবে। আমাদের কোর ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর যে জিনিসগুলা, ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, মেথড, ঠিক আছে, ম্যান বা পার্সোনালস, বুঝতেই পারছি কিছু ম্যান পাওয়ার যারা ওই স্পেসিফিক ওই কাজটাকে করবে, এবং তাদের ওই কাজটা করার জন্য তাদের স্পেসিফিক বা কোনো স্পেসিফিক ট্রেনিং আছে, স্কিল আছে, অ্যাবিলিটি আছে। তারা এই কাজটাকে প্রপার ওয়েতে ডিল করতে পারবে, প্রসেসের ভেরিয়েবিলিটিকেও সে মানে ঠিক মতো ডিল করতে পারবে, ম্যানিপুলেট করতে পারবে। এটা গেল পার্সোনাল। তারপর মেথড, বুঝতেই পারছি কোন মেথডে কাজটা করতে হবে, সেই মেথডটা আমাদের জানতে হবে। মেশিনস, মেশিনস মানে হচ্ছে আমাদের যেই মেশিন গুলা, মানে মোট কথা হচ্ছে যে ম্যান পাওয়ার, আমাদের যে ডিভাইস গুলা দরকার হবে। যেমন আমাদের ক্লাস করার জন্য মেশিন হচ্ছে, আমার ক্লাস নেওয়ার জন্য মেশিন হচ্ছে আমার ল্যাপটপ, অথবা তোমার ক্লাসে অ্যাটেন্ড করার জন্য ইউ গট টু টাইপ অফ মেশিন, লাইক একটা অ্যান্ড্রয়েড ফোন হতে পারে, অথবা একটা ল্যাপটপ হতে পারে, অথবা ডেস্কটপ হতে পারে। এই দুটোর বা এই কটার বাইরে কিন্তু ক্লাসে অ্যাটেন্ড করা যাবে না। ইটস ওয়ান কাইন্ড অফ মেশিন ফর দিস প্রসেস। ম্যাটেরিয়ালস, ডেফিনেটলি কিছু র মেটেরিয়ালস দরকার হয় প্রোডাকশনের ক্ষেত্রে। সার্ভিস ওরিয়েন্টেড ক্ষেত্রে র মেটেরিয়াল অত দরকার হয় না। প্রোডাকশনের ক্ষেত্রে আমাদের ফিজিক্যাল বা কেমিক্যাল কিছু ক্যারেক্টারিস্টিক থাকতে পারে ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। কেমিক্যাল কেন বললাম? কারণ তোমরা লাস্ট সেমিস্টারে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস পড়েছো, রাইট? তো ইঞ্জিনিয়ারিং জি স্যার। ম্যাটেরিয়াল যদি পড়ে থাকো, ওখানে কিছু মেটালের বা ম্যাটেরিয়ালের কিছু ক্যারেক্টারিস্টিক্স পড়েছো না, যেটা টেম্পারেচারের সাথে ইম্প্যাক্ট ফেলে? জি স্যার। যেমন অস্টানাইট,
আর কি ভুলে গেছি, আমি অনেকদিন আগে পড়ছি, এই সাবজেক্টগুলো আমার খুব পছন্দ ছিল না। এটাকে আমরা মেটালার্জি বলতাম আমাদের এতে। অস্টানের দশা আছে, এরকম কয়েকটা দশা আছে। টেম্পারেচার দিলে তারপরে এরকম হবে। আর আবার ওইটাকে বিভিন্ন প্রসেসিং করা যায়, যেমন ওটাকে আবার কম্প্রেস করে তুমি পাউডার মেটালার্জি করে ফেলতে পারো। হয়তোবা তুমি ওইটাকে যে বলা যেতে পারে যে তুমি ওইটাকে হিটিং মানে হয়তো হাইলি হিটেড করলা, তারপর ওটাকে কুলিং সিস্টেম যখন করবা, এই কুলিং এর উপর বেস করেও কিন্তু কিছু প্রসেসেস তৈরি হয়। যেমন একটাকে আমরা বলি কুইঞ্চিং, একটাকে বলি আমরা অ্যানিলিং। হ্যাঁ, তো এই সবগুলোই কিন্তু যে আমরা যে করি, এগুলো সবগুলো কিন্তু জানতে হয় যে কোনটার কোন মেথড বা কোনটা কি ধরনের জিনিস, এবং এটার জন্য কিছু হার্ডওয়্যার সেটআপেরও কিন্তু প্রয়োজন হয়। এবং এইখানে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হয় ম্যাটেরিয়ালের যে পরিস্থিতির পরিবর্তন, এই পরিবর্তনটা আমার রিকোয়ারমেন্টের সাথে বা আমার ভ্যারাইটির সাথে জাস্টিফিকেশন হচ্ছে কিনা। ঠিক আছে, এটাকে আমার ম্যাটেরিয়াল বলছি। মোট কথা কমনলি টেক্সটাইল নিয়ে যদি চিন্তা করো, ফ্যাক্টরিতে টেক্সটাইল নিয়ে আসছে, মোস্ট অফ দেম গেছো, তো ওখানে র মেটেরিয়াল কি ফেব্রিক আছে, ইয়ার্ন আছে, তারপরে কিছু এক্সেসরিজ থাকে, ওগুলোকে আমরা কিন্তু ম্যাটেরিয়াল বলতে পারি, যেগুলো আমাদের ইনপুট প্রসেসের ইনপুট হিসেবে কাজ করে। ওকে, এবার আসি আমাদের মেজারমেন্ট। মেজারমেন্ট মানে বুঝতেই পারছি যে আমাদের প্রতিটা কম্পোনেন্টের বা প্রতিটা মানে কনসিকুয়েন্সের উপর চিন্তা করে আমাদের যে ধরনের প্যারামিটার গুলো সেট করে দেওয়া হয়, সেই মেজারগুলোকে আমরা বলছি মেজারমেন্ট। এরপর হচ্ছে এনভায়রনমেন্ট। দেখো, আমরা যে এই 6টা পয়েন্ট বললাম, এই 6টা পয়েন্ট অলরেডি আমরা অন্য একটা জায়গায় এই সাবজেক্টেই পড়েছি, বলতে পারবা? ফিশবোন ডায়াগ্রাম। এক্স্যাক্টলি, ফিশবোন ডায়াগ্রাম। তার মানে দেখো, ওখানে যদিও এটা স্ট্যাটিস্টিক্যালি আমরা ডিল করছিলাম না, বাট ইটস ওয়ান কাইন্ড অফ প্রসেস যে ওই প্যারামিটার গুলা। দেখো, ফিশবোন ডায়াগ্রাম কি করে, প্রসেসের ভিতরে ব্যাক এন্ডে কি ভুল থাকতে পারে সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করে। এখন যদি জানি না যে প্রসেসটা কোন মাধ্যমে আসে, তাহলে কি আমরা কখনো ফিশবোনকে অ্যানালাইসিস করতে পারবো? ওই জন্য ওই প্যারামিটার গুলাকে ম্যানিপুলেট করেই কিন্তু আমরা এই কাজগুলা করি। এবং মনে রাখতে হবে, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদের এই 5M বা 6M বা 3M যেটাই বলে, এগুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে যে 5M 6M এগুলো কিন্তু সব জায়গাতে খুব কাজে লাগে। আচ্ছা, তারপরে যে এই কথাটা বলা দরকার, তাহলে আমাদের এখন কি করি, কিছু ইনপুট দেই, কিছু ট্রান্সফরমেশন হয়। আর ট্রান্সফরমেশন মানেই আসলে আমরা কি বলতে পারি, ওয়ান কাইন্ড অফ ভ্যালু এডিশন। সো ভ্যালু এডিশনটা কি? এই জবটা আসলে ম্যানেজমেন্ট করছে আমাদের একটা এইম এর উপর বেস করে। এখন এই এইম এ ঠিক করতে গেলে রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করার জন্য আমাদের ডিজায়ার আউটপুটটা তৈরি করলাম, এবং আমরা ট্রান্সফর্ম করলাম ইনপুটকে আউটপুটে। ইনপুটের মধ্যে ওইগুলা ছিল, আউটপুট আমাদের ডিজায়ার এইমটা ডিজায়ার প্রোডাক্টটা আসলো। এখন এবার বলো যে এই ভ্যালু এডিশন যে হলো, ট্রান্সফরমেশন, ভ্যালু এডিশন জিনিসটা কি? স্যার যেটার জন্য আমার কাস্টমার স্যার উইলিংলি পে করবে। উইলিং টু পে ফর, মানে এমন কোন অ্যাক্টিভিটিস যেটার জন্য কাস্টমার খুশি খুশি টাকা দিতে রাজি থাকবে এই চেঞ্জেস এর জন্য, বলবে না এটা তার কন্ট্রিবিউশন, ডেফিনেটলি এর জন্য তাকে পে করা উচিত। আমি অনেক এক্সাম্পল দিয়েছিলাম যখন ভ্যালুয়েশন অ্যাক্টিভিটি গুলো পুড়িয়েছি। এগুলো আবার নেক্সট সেমিস্টার অপারেশনস ম্যানেজমেন্টও আসছে, ওগুলোর মধ্যে এগুলো থাকে। তো এই সম্পূর্ণ ট্রান্সফরমেশন বা সবগুলোকে ম্যানিপুলেট করে ফেলার পরে আমরা ফাইনালি একটা আসলে কিছু পেপার ওয়ার্ক করি, ডকুমেন্টেশন করি। মোট কথা আমাদের টার্গেট একটাই থাকে যে প্রসেসটাকে আমরা ডিজায়ার একটা চেঞ্জেসে আনলাম, এবং চেঞ্জেসে আনার পরে আমাদের যে রিকোয়ারমেন্ট আসলে, এরপরে আসলে আমরা একটা জিনিস নিয়ে আবার কথা বলি, সেটা হচ্ছে ফিডব্যাক। ফিডব্যাক নিয়ে কি আমি আগে কথা বলেছি কখনো? ফিডব্যাকটা কি? স্যার কাস্টমার, আউটপুট হ্যাঁ কাস্টমার থেকে যে ইয়াটা আসে স্যার। রাইট। এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি, তোমরা যেহেতু এবার প্রোডাক্ট ডিজাইনে কাজ করছো, তোমরা অলরেডি একটা নতুন প্রোডাক্ট বানিয়ে ফেলেছো, এবং প্রোডাক্ট ডিজাইনের ফিডব্যাকটা কোন ডিপার্টমেন্ট মানে কালেক্ট করবে বলো তো প্রসেসের মধ্যে? যদি সাপ্লাই চেইন নিয়ে চিন্তা করি বা জেনারেল ভাবে চিন্তা করি, স্যার মার্কেটিং। মার্কেটিং টিম, রাইট। মার্কেটিং টিম এমন একটা টিম, তারা মার্কেটিং টিমের একটা টিম আছে সার্ভে টিম। সেই টিমটা বেসিক্যালি কাস্টমারের কাছে কাছে যেতে পারে সবচেয়ে বেশি, কারণ ম্যানুফ্যাকচারিং টিম কখনোই কাস্টমারের কাছে যাবে না, তারা মার্কেটিং টিম বা ফ্লোরের ডাটা নিয়েই কাজ করবে। এখন এই সার্ভের জন্য আমাদের কি করতে হয়, ভয়েস অফ কাস্টমার নামে একটা টার্ম আছে। ওই জিনিসটাকে আমরা ম্যানিপুলেট করার চেষ্টা করি, কাস্টমারের ডাটা নেওয়ার চেষ্টা করি যে সে যেভাবে চাচ্ছে সেইভাবে জিনিসটা হয়েছে কিনা, বা সে কোনো মডিফিকেশন চাই কিনা। তো এই জন্য কি করে তারা, মার্কেটিং টিম আছে কিছু ক্রুকে, এটা খুব একটা এই ডাটা গুলাকে নিয়ে অনেকটা আমরা বলি যে এখানে কোনো প্রসেস ইমপ্রুভমেন্টের আহামরি কিছু নাই।
ডাটাগুলোকে ম্যানিপুলেট করার জন্য লাইক উই ক্যান ইউজ সাম অ্যাপ্লিকেশন সফটওয়্যার অর উই ক্যান ইউজ সাম পেপার ওয়ার্ক, যেটাই করতে পারি। এখন অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইউজ করলে আমাকে যারা সার্ভেটা করবে তাদেরকে আমার ডিভাইস দিয়ে দিতে হবে, সেই ডিভাইসের মধ্যে তারা ডাটা নিবে, যে অটোমেটিক সার্ভারে জমা হয়ে যাবে, ডাটা ম্যানিপুলেশন করা সহজ। আদারওয়াইজ আমরা পেপার ওয়ার্কও করতে পারি। পেপার ওয়ার্ক করলে এই পেপারে ডাটা থাকলো, সেই পেপার ডাটাকে আমরা ম্যানিপুলেট করে আমরা সেভাবে কাজ করতে পারি। এখন যেটাই করি না কেন, যেভাবেই করি না কেন, সেটা আসলে ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে এই কাজগুলো আসলে খুব বেশি ইয়ে টাইপের কাজ না, এই কাজগুলো আসলে খুব বেশি সফিস্টিকেটেড আসলে কাজ না, এটা সর্ট অফ ক্লারিক্যাল ওয়ার্ক বলা যেতে পারে। এই কাজটা বলা যেতে পারে ক্লারিক্যাল ওয়ার্কের মতো অনেকটা, ঠিক আছে, যে একবারে বেসিক টাইপের ডাটা ম্যানিপুলেশন, ঠিক আছে। তো এই জন্য এইটার জন্য খুব বেশি অ্যাডভান্স লেভেলের লোক মনে করে একটা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার নিবে না। হ্যাঁ, লাইক হয়তো বা এরকম হতে পারে যে একটা ভার্সিটিতে ফার্স্ট ইয়ার একটা স্টুডেন্ট, তাকে পার্ট টাইম জব হিসেবে এই ধরনের দায়িত্ব দেওয়া যেতে পারে, একটা বড় ইন্ডাস্ট্রি দিতে পারে। তো তাদেরকে হয়তো বা বললো যে আপনি মাসে 6,000 টাকা পাবেন, আপনি সপ্তাহে আমাকে এত ঘন্টা কাজ করে দিবেন, এতগুলা ডেটা আমাকে এনে দিবেন, ঠিক আছে। তো তারা তাদেরকে আবার কিছু আরো কিছু জিনিস দিয়ে দেয়, তো ধরো একটা গিফটস দিয়ে দেয় বা এরকম করে। এইভাবে আমরা কিন্তু দেখা যাচ্ছে যে আমি যেমন বিএফটি তে যখন আমি ছিলাম, বিএফটি তে ফার্স্ট প্রথম 2 বছরের মধ্যে মনে আছে, তো ওখানে অনেক সময় এই উত্তরাতে যখন ছিল, তো মাঝে মাঝে কিছু টিম আসতো, জিপির লোকজন আসতো, তো ওরা এসে আমাদের ফ্যাকাল্টি রুমে ঢুকে যে আমাদের কাছ থেকে বলতে একটু সময় হবে কিনা, আসতে পারি কিনা। এখন স্বাভাবিকভাবেই কার্টেসি ব্যাপার, সবাই বলবে আসেন। তো তারা বিভিন্ন জনের কাছ থেকে একটা ডাটা নিত, জিপি আপনারা কোন ধরনের প্যাকেজ ইউজ করছেন, আপনি কি জিপি ইউজার কিনা, এইভাবে। তো এই ডাটাগুলোকে ম্যানিপুলেট করেই কিন্তু তারা টার্গেট কি করবে, তারা যাতে তাদের সফটওয়্যার তাদের প্রসেসটাকে আরো সুন্দর করতে পারে, ঠিক আছে। এবং আমি যখন কুয়েটে ছাত্র ছিলাম তখন আমাদের হলে আসতো। হলে কিভাবে আসতো, যেমন ফিডব্যাকের জন্য। যেমন ইউনিলিভার যে কোম্পানিটা, ওরা একটা পেস্ট বাজারে এখন ছেড়েছে, পেস্টটার নাম হচ্ছে আয়ুষ। তুমি কি চিনো কিনা, তোমরা অনেকে চিনতে পারো। এমনিতে ওরা আগে থেকে পেপসোডেন্ট পেস্টটা বিক্রি করে, তো রিসেন্টলি ইউনিলিভার ছেড়েছে আয়ুষ। রিসেন্টলি বলা যাবে না, তাও অনেক বছর হয়ে গেছে। তা আমি যখন হলে ছিলাম, ওরা একবার আয়ুষের ছোট ছোট প্যাকেট, মানে ছোট ছোট পেস্ট নিয়ে এসছে হলে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য ওই একটাই, যে আমাদেরকে তারা দিবে, দেওয়ার পরে বললে আপনারা ব্যবহার করেন, আমরা সপ্তাহ 2 পরে আসবো, এসে শুনবো। এখন ছাত্র জীবনে আমরা বুঝি, আর বাঙালি এমনি আমরা ফ্রি পছন্দ করি, অনেকে 2-3টা রেখে রেখে দিচ্ছে। তো ওই অনুযায়ী করার পরে মানে ওটাকে রেখে দিচ্ছে, ব্যবহার করছে, তারপরে আসার পরে তাদেরকে ফর্ম ফিল আপ করে দিচ্ছে, ফিডব্যাক দিচ্ছে। এইভাবেও কিন্তু আমরা এই ফিডব্যাকটা কালেক্ট করতে পারি। আর প্রোডাক্টের প্রসেস যদি খারাপ হয়, ইন দ্যাট সেন্স তোমার বলা লাগবে না, তোমার টপ উপর থেকে ওই যারা নিছে তারাই ফোন দিয়ে বলবে প্রোডাক্ট ভালো হয়নি, ঠিক আছে। যেমন রিসেন্টলি আমি একটা চাইনিজ রেস্টুরেন্ট থেকে একটা খাবার অর্ডার করেছি, ঠিক আছে। ওই রেস্টুরেন্টের সাথে আমার আগে থেকেই আমি খাবারটা অর্ডার করি, তো আমাকে চিনে। তো সেদিন অর্ডার করেছি, ফোনে বলে দিয়েছি, যে নিয়ে এসেছি। তা আসার পরে দেখছি প্রোডাক্টের খাবারের মধ্যে কিছু কম্পোনেন্ট মিসিং, যে জিনিসগুলো থাকা দরকার। তো ফোন দিয়ে বললাম, উনি খুব মানে সাথে সাথেই মানে খবরও নিলেন না, সাথে সাথে আমাকে যেটা বললেন, যে কি বললেন, যে স্যার ভুল হয়ে গেছে, আপনি কি এখন আসতে পারবেন? আমি বললাম যে না, আমার তো এখন আসাটা সম্ভব না। বলে তাহলে স্যার আপনি তো প্রায়ই আসেন, নেক্সট বার আসলে আমি ওইটা দিয়ে দিব, ওই কম্পোনেন্টটা এডিশনাল ভাবে দিয়ে দিব আলাদা করে। তো ঠিক আছে। তো তারপরে কিছুদিন পরে আবার আমি ওখানে অর্ডার দিলাম। তো উনি আবার মনে রাখছে, এমন যে ফোনে হয়তো নাম্বারটা সেভ করা আছে কিনা আমি জানি না, আমি যখন বলেছি সাথে উনি বলছে যে আপনার তো ওই জিনিসগুলা গতবার নেন নাই, ওটাও কিন্তু স্যার আমি দিয়ে দিচ্ছি। সো দিস ওয়ান কাইন্ড অফ, এটা কি গুড কাস্টমার সার্ভিসেস। এবং আমি যেই ফোন দিয়ে বলেছিলাম, এটা কি আসলে ট্রান্সফরমেশন প্রসেসের মধ্যে ফিডব্যাক। তো এই জিনিসটা আসলে জব ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট, যে একটা প্রসেসের মধ্যে আমরা সঠিকভাবে জিনিসটাকে ম্যানিপুলেট করছি কিনা। তো আমরা যদি ইনপুট বা আউটপুটের মধ্যে প্রসেসটাকে ঠিক মতো ডিল করতে না পারি, তাহলে কিন্তু আসলে অতটা সোজা হবে না ওভারঅল জিনিসটাকে ডিল করা। তো আমাদের এই চ্যাপ্টারে আর খুব বেশি জিনিস লাগবে না। হ্যাঁ, এখানে কিছু ফিডব্যাকের ব্যাপার আছে, ফিডব্যাকের সাথে যে জিনিসটা আছে সেটা আমরা অলরেডি বুঝতে পারি যে 2 রকম কারণে আসলে প্রবলেম হতে পারে। যেমন তো এই যে প্রোডাক্টের কোয়ালিটি খারাপ হওয়ার বা এই যে মিলছে না, এটা 2 রকম হতে পারে। একটা হতে পারে কমন কজেস, একটা হচ্ছে কি হতে পারে স্পেশাল কজেস। বুঝতেই পারছি, এটাও কিন্তু আসলে প্রসেসের ভেরিয়েশন হয়। দেখো, আমার মনে আছে
কন্ট্রোল চার্ট যখন আমরা যখন পড়িয়েছিলাম তখন কি বলেছিলাম যে কন্ট্রোল চার্টের স্পেশাল কজের কারণে কি হবে, প্রসেস ইনডি কন্ট্রোল থাকবে না আউট অফ কন্ট্রোল চলে যাবে, স্পেশাল কজ যেগুলা আউট অফ কন্ট্রোল স্যার। বেসিক্যালি আমাদের কমন কজের কারণে একটু ভেরিয়েশন হবে, প্রসেসের ভেরিয়েশন থাকবে কমন কজের কারণে, একটু বাড়লো একটু কমলো, একবারে স্মুথ রাখা পসিবল হবে না। কিন্তু আমরা যখনই স্পেশাল কোনো কজ অ্যাসাইন করব তৈরি হবে, সেই কারণে প্রসেসটা কিন্তু আউট অফ কন্ট্রোল হয়ে যেতে পারে, সেইটাকে আমরা আসলে কনসিডারেশন রাখতে পারি। দেখো এই টার্মগুলোও কিন্তু আমরা চিনি, জাস্ট এখানে এই জায়গাতে আমরা একটু দেখাচ্ছি, ঠিক আছে? তো এই কমন কজ জিনিসটা কি, এই যে এখানে পড়লেই বুঝতে পারবা, অলরেডি তোমরা বিভিন্ন জায়গায় পড়েছো, এখানেও গো থ্রু করতে পারো ভেরিয়েশনের ক্ষেত্রে। আর সাথে হচ্ছে অ্যাসাইনেবল কজটা কি, সেখানে এগুলা এক্সাম্পল দেওয়া আছে, এগুলা নিয়ে আমি আর খুব বেশি সামনে আগাচ্ছি না। তো মোট কথা অ্যাসাইনেবল কাজটা কিন্তু নর্মালি হওয়ার কথা না, কোন একটা স্পেসিফিক ইস্যুর কারণে বা স্পেসিফিক ডিগ্রি অফ ফ্রিডম চেঞ্জের কারণে হতে পারে। নর্মালি কিন্তু অ্যাসাইনেবল কজটা হবে না, এবং এটা হলে এটা কিন্তু প্রসেসটাকে কি করতে পারি, একটা প্রবলেমের মধ্যে ফেলতে পারে। তো এরপরে আমরা যেটা করি প্রসেসের গুডনেসটাকে চেক করি, এটা আসলে এখানে দরকার নাই, কারণ আমরা প্রসেস ক্যাপাবিলিটির মধ্যে এটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করি। তো এটাই হচ্ছে পরের দিনের চ্যাপ্টার, প্রসেস ক্যাপাবিলিটি। আজকে এটা শুরু করব না, এখানে আমরা একটা প্রসেসের ইন্ডেক্স ক্যালকুলেট করে আমরা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব যে প্রসেসটা আসলে আমাদের কোন লেভেলে আছে, এটা কত পার্সেন্টের মধ্যে আছে, বা আমাদের ক্যাপাবিলিটি কতটুকু, সেটুকুর মধ্যে কতটুকু রিচ করছে, এটা ডিটেলস আমরা নেক্সট ক্লাসে করব। এবং দেখতেই পাচ্ছি কিছু যে ছবিগুলো চেনা লাগছে, তাই না? ছবিগুলো জি চেনা স্যার। লাগছে, যেমন দেখো অলরেডি বুঝতেই পারছো, একটু মনে রাখতে হবে এই জিনিসগুলো, নেক্সট ক্লাসে কালকে আবার বলবো, অলরেডি মনে রাখতে হবে। আমরা যদি আপার কন্ট্রোল লিমিট আর লোয়ার কন্ট্রোল লিমিটের মধ্যে ডাটাগুলো থাকে, ইন দ্যাট কেস আমাদের প্রসেসটা কিন্তু আসলে ইন কন্ট্রোল। ইনকাম। আর যদি ইন কন্ট্রোল হয়, ডেফিনেটলি ইট ইজ প্রসেস ক্যাপাবল। ওকে, জেনারেলি এইভাবে মনে রাখতে হবে। দেখো এইখানে আপার কন্ট্রোল লিমিট লোয়ার লিমিটের মধ্যে আমি যদি প্রথম ছবিটার দিকে তাকাই, এগুলো আমরা নেক্সট ক্লাসে আমি কালকে আবার বলবো, আজকেও বলছি। দেখো এখানে যদি মিনটা দেখো সরে গেছে, মিনটা কোথায় থাকার কথা ছিল, মিনটা থাকার কথা ছিল এই জায়গাটাতে, মিন সরে গেছে কোথায়, এদিকে। এখন যেহেতু নর্মাল ডিস্ট্রিবিউশন, স্প্রেডটা সরে গিয়ে কিছু অংশ চলে গেছে কি, বাইরে চলে গেছে। সেই জন্য আমি কি বলতে পারি, প্রসেসটা আউট অফ কন্ট্রোল, আউট অফ নট অনলি আউট অফ কন্ট্রোল বাট অলসো প্রসেস ইজ নট ক্যাপাবল। তো সেটা আমরা ম্যাথমেটিক্যালি ডিল করার চেষ্টা করব এই চ্যাপ্টারটাতে। ঠিক আছে, সেটা আজকে আর দেখাবো না। আমি আবার বলছি এই প্রসেসের গুডনেস অফ ফিট, বা ওই যে তোমরা কাই স্কোয়ার দিয়ে যেটা করতা, সেটাই আমরা আসলে ক্যাপাবল নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো, যে কিভাবে এটা ক্যাপাবিলিটির কত পার্সেন্ট আছে, বা হিসাব করে কিভাবে দেখবো। পুরো ম্যাথমেটিক্যাল কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো আমরা দেখবো, এবং কিছু ফর্মুলা আছে, এটা আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। এটা জানার জন্য আসলে কিন্তু, যদিও বইয়ের চ্যাপ্টারে এটা কিন্তু চ্যাপ্টারের ইয়েতে আছে, মানে কন্ট্রোল চার্টের আগে আছে, কিন্তু এটা কন্ট্রোল চার্ট না জানলে এটা বোঝানো খুব কঠিন হতো। এই জন্য আমি এটা লাস্টে পড়িয়েছি, ঠিক আছে, লাস্টে পড়াচ্ছি। ঠিক আছে, এখানে কিছু ছবি আছে বা বিভিন্ন সিগমার সাপেক্ষে আছে, এরপরে আমরা আবার সিক্স সিগমা নিয়ে কথা বলবো, ঠিক আছে। তো এই জন্য আজকে আর বেশি আগাবো না, আমরা নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ করে দিব। ঠিক আছে, এখানে কিছু প্রসেস ক্যাপাবিলিটি ইন্ডেক্স বা সেন্টারিং ইন্ডেক্স আছে, এবং খুব ছোট চ্যাপ্টার, খুব বেশি সময় আমাদের লাগবে না নেক্সট ক্লাসে। তো এইটুকুর মধ্যে আর কোনো প্রশ্ন হলে বলতে পারো। আমরা আজকে আর রিজয়েন করব না, হ্যাঁ, আজকে এখানেই শেষ করে দিচ্ছি।